শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হওয়ার পর এই সরকারের সাফল্য, ব্যর্থতা, সক্ষমতা বা দুর্বলতা নিয়ে আলোচনা ও সমালোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের অস্থিরতা, অর্থনৈতিক পরিস্থিতি, উপদেষ্টাদের যোগ্যতা ও দক্ষতা নিয়ে। এই সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না, কিন্তু একটি সফল গণ অভ্যুত্থানের সংগঠক, সহায়ক ও সমর্থক হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারের 100 দিনের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক। পাশাপাশি রাজনীতির মাঠে কি হচ্ছে? গণ অভ্যুত্থান নতুন রাজনীতির যে সম্ভাবনা তৈরি করেছিল, সেই সম্ভাবনা কি বাস্তবে রূপ পেতে যাচ্ছে, নাকি প্রচলিত রাজনীতির ঘেরাটোপে আবদ্ধ হয়ে পড়ছে নতুন রাজনৈতিক সম্ভাবনার আলো? অভ্যুত্থানের নেতারা বলছে আগে সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, তারপর নির্বাচন। পাশাপাশি অভ্যুত্থানের অন্যতম সহায়ক শক্তি বিএনপি বলছে কিছু সংস্কার করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হোক, বাকি সংস্কার করবে রাজনৈতিক দল। শুধু নির্বাচন ইস্যুতেই নয়, রাষ্ট্রপতিকে সরানো এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যাপারেও ছাত্রদের চাওয়া এবং বিএনপির চাওয়া এক নয়। এরকম অবস্থায় দুটি ষড়যন্ত্র তত্ত্ব মানুষের আলোচনায় ঘুরপাক খাচ্ছে। এক, অন্তর্বর্তী সরকার বা ছাত্ররা কি ক্ষমতার রাজনীতির দৃশ্যপট থেকে বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে? এবং দুই, ছাত্র সমাজ ও বিএনপি এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে যাচ্ছে কিনা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে ষড়যন্ত্রের শঙ্কা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দিন আলম, আমাদের সঙ্গে রয়েছেন TPN24 এর প্রধান সম্পাদক জনাব নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক, গত 19 নভেম্বর বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা নিশ্চয়ই কয়েকদিনের পত্রপত্রিকার খবর পড়ে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি কেন এরকম আশঙ্কা করলেন আমি একটুখানি জানতে চাই জনাব নাজিম উদ্দিন আলম, আপনার কাছে। দীর্ঘ আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে আপনার এই স্বৈরাচার মাফিয়া সরকারের পতন হয়েছে এবং তারপরে পালিয়ে গিয়েছেন এবং আশ্রয় নিয়েছেন ভারতে গিয়ে। ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পরে সেখানে আপনি পত্রপত্রিকা এবং বিভিন্নভাবে দেখবেন, এমনকি বিভিন্ন টেলিফোনে কনভারসেশন সেগুলো ফাঁস হয়েছে, সেখানে অনেক বক্তব্য এসছে, আমরা শুনেছি। এবং ভারতীয় পত্রপত্রিকায় অনেক কিছু এসছে এবং ভারত আপনি জানেন প্রতিবেশী রাষ্ট্র এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড চালাচ্ছে, বাংলাদেশের ভিতরে বিভিন্ন অ্যানার্কি সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে এবং ভারতের ইচ্ছা মনে হয় যে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে। আর এদের অনেক এদেশের টাকা পয়সা, কালো টাকা তারা লুটপাট করেছে, কালো টাকা অর্জন করেছে, দুই দেশের টাকা পাচার করেছে, অজস্র তাদের টাকা এদেশের সম্পদ লুণ্ঠন করে। জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব তিনিই বলেছেন যে $17 বিলিয়ন পাচার হয়েছে। সুতরাং আমাদের দেশ আপনি জানেন যে মানে বিভিন্ন রকমের মতলববাজ আছে তারা। এছাড়া আমাদের এই সরকার আসার পরে মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তার প্রতি আমাদের সকলের শ্রদ্ধা, সকলের আস্থা এবং সকলের চাওয়া অনুযায়ী উনি এসছেন। ওনার কাছে এটা বড় কিছু না, উনি এসছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি। কিন্তু তারপরে যারা যারা আছেন আমরা লক্ষ্য করেছি যে আপনার মাফিয়া সরকারের প্রধান, তাদের ক্যাবিনেট সেক্রেটারি আলী ইমাম, উনি প্রথমে তার অ্যাডভাইজার ছিলেন এবং পরবর্তীতে আবার এখন উপদেষ্টায় কিছুদিনের মধ্যে কিছু প্রোটেস্ট করার কারণে তাকে সরানো হয়েছে, উপদেষ্টা হিসাবে কিন্তু আছেন। তো আবার উপদেষ্টা নিয়োগ নিয়েও আপনার বেশ বিতর্ক আছে। যারা ওই গত পতিত সরকারের সহযোগী ছিল বিভিন্ন জায়গায় কি পয়েন্টে বসে আছে, তাদেরকে কিন্তু অপসারণ করা হয় নাই। তারা বিভিন্ন কেন করা হচ্ছে না বলে মনে হয়? আমাদের পক্ষ থেকেও এটা দাবি আছে যে কিছু কিছু ব্যক্তি যারা ওদের সহযোগী ছিল, মাফিয়া সরকারের সহযোগী ছিল, তাদেরকে যেন
কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকে। আমরা চাই এই সরকার, আমার নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি নিজেই বলেছেন যে কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো সুতরাং এই সরকারকে ব্যর্থ করার জন্য নানা রকম কৌশল অবলম্বন করছে। এই সরকার ব্যর্থ হলে প্রত্যেকটা আমাদের যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আমরা আন্দোলনে ছিলাম, যে সকল শক্তি, ইভেন ছাত্রদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, ঐতিহাসিক ভূমিকা, এবং আমাদের বিএনপি, জামাত, হেফাজত, আমাদের সকলের জন্য, এদেশের মানুষের জন্য এটা খুব দুঃখজনক। তারেক রহমান ওই কর্মশালায় আরো বলেছিলেন যে গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহিতা তৈরি করতে হয়। তিনি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ, এটি তিনি বলেছেন। এবং আপনাদের জ্যেষ্ঠ অনেক নেতা আসলে নির্বাচন নিয়ে অনেক তাড়াহুড়া করছেন। সে যায় কি বিএনপি আসলে রাষ্ট্রের বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রেখেই নির্বাচন চায়? আমাদের নেতৃবৃন্দ যেটা বলেছেন ঠিকই বলেছেন যে একটা জবাবদিহিতা না থাকলে পরে আমরা যে আন্দোলনটা দীর্ঘদিন যাবৎ করেছি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা। আওয়ামী লীগ গণতন্ত্রকে পদদলিত করেছে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা চাই জনগণের মালিকানা। জনগণের মালিকানাটা যদি আসে, একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। 2014 সাল, 2018 সাল এবং 2024 সাল, এই তিনটা নির্বাচন আপনি লক্ষ্য করবেন যে জনগণের মালিকানা ছিল না, জনগণের ভোটের অধিকার ছিল না। সংস্কার যেগুলো করার প্রয়োজন, একেবারে ন্যূনতম না করলেই নয়, সেগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা পরিবেশ তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই কি সব হবে? আসলে যে ছাত্র জনতা এই সময়টি নিয়ে আসলো সকল রাজনৈতিক দলের জন্য কিংবা সকল মানুষের জন্য, তাদের চাওয়া পাওয়ার প্রতিফলন কতটুকু ঘটবে? এবং তাদের চাওয়া কিন্তু সবচেয়ে বড় এটাই যে কোনো ভোটের জন্য বা নির্বাচনের জন্য এই আন্দোলন হয়নি, আন্দোলন হয়েছে সংস্কারের জন্য, এবং তারা বলেছে তারা রিসেট বাটন ক্লিক করেছে। তো সেই জায়গা থেকে তারা বলেছেন যে ভোটের আগে প্রয়োজন রাষ্ট্র সংস্কার। তাদের এই আশঙ্কা বা এই চাওয়া কি অমূলক? নিশ্চয়ই না। রাষ্ট্র সংস্কার সবাই চায়। কখন, কতটুকু, কারা করবেন, কিভাবে করবেন, এটা নিয়ে হয়তো মতবিরোধ আছে। কারণ আমাদের যে বিদ্যমান কাঠামো, সেখানে যে সমস্যাগুলো আছে, যার কারণে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, স্বৈরশাসন, ফ্যাসিবাদ কায়েম হয়, এবং রাজনীতিবিদদের যেসব দোষ সেগুলো টিকে রাখার সহজ হয়, সেই ব্যবস্থাগুলোকে পরিবর্তন করা। এখন যেই বিধি ব্যবস্থা আমাদের আছে সংবিধানে, আইন কানুনে, এগুলোর সঠিক ব্যবহার করেও কিন্তু আমরা ভালো ফল দেখিয়েছি। আমাদের 90 গণ-অভ্যুত্থানের পরে, উনি 90 গণ-অভ্যুত্থানের যারা প্রথম সারির নেতৃত্ব ছিলেন, বাংলাদেশে 3টা ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়েছে, 69, 90 আর 24। তো 69 আমরা খুবই ছোট ছিলাম, শুনেছি, পড়েছি। 90-টা আমরা তখন ইউনিভার্সিটির ছাত্র নিজের চোখে দেখেছি, 24-টাও দেখলাম। ফলে ছাত্রদের আন্দোলনের ফলে যেই পরিবর্তনটা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার এসেছে, এই সরকার কি করবে, সামনে রাজনীতি কি হবে, নির্বাচন কি হবে, ইত্যাদি নিয়ে কথা হচ্ছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তাদের যারা প্রতিনিধি, সমন্বয়ক, তারা যা বলছেন সেটা তাদের জায়গা থেকে ঠিকই আছে। তারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সফল নেতৃত্ব দিয়েছেন এবং সফলভাবে অভ্যুত্থান ঘটিয়েছেন এবং সরকারের পতন ঘটিয়েছেন, যেটির বিরুদ্ধে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং অরাজনৈতিক বিভিন্ন পক্ষ গত 16 বছর ধরে আন্দোলন করে আসছে। কিন্তু চূড়ান্ত কাজটা তারাই করেছে, সেই কৃতিত্ব তাদের। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু 5ই অগাস্টের যে বাস্তবতা, 5ই অগাস্ট বা 5ই অগাস্টের পেছনের যে সময়গুলো সব মিলে যে 36 দিনের সময়টা, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যে ভূমিকা, তাদের নেতৃত্ব, তাদের সাথে গোটা বাংলাদেশ ছিল। সকল রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, সাধারণ মানুষ, একেবারে নিরীহ মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, মানে দেশের মানুষ যদি বলি, ওই আওয়ামী এবং তাদের সহযোগীরা ছাড়া সারা বাংলাদেশের মানুষ তাদের সাথে ছিল, একাত্ম ছিল, তাদের সমর্থন করেছে, রাস্তায় নেমে করেছে, ঘরে নেমে করেছে, কথায় বলে করেছে, লিখে করেছে, সামাজিক মাধ্যমে করেছে, গণমাধ্যমে করেছে। ওই বাস্তবতাটা কি এখন আছে? নাই। ফলে বৈষম্য বিরোধী ছাত্ররা যদি বলে যে আমরা যা বলবো তাই হবে, এটা তো ঠিক হলো না। তাহলে ওনারাই তো সব না, ওনারা 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন না, তারা নির্বাচিতও না।
কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সফলভাবে, সেই কৃতিত্ব তাদের ইতিহাসে লেখা থাকবে। কিন্তু এখনকার বাস্তবতায় প্রত্যেকটা দলের নিজস্ব অবস্থান আছে, বিএনপির আছে, জামাতের আছে, বাম দলগুলোর আছে। ঠিক একইভাবে সরকারের একটা অবস্থান আমরা দেখছি, বা নাগরিক সমাজের যাদের কথা আমরা শুনি নিয়মিত, যাদের কথার উপরে অনেক কিছু নির্ভর করে এবং যাদের কথা অনুযায়ী সরকার বা রাজনৈতিক দলগুলো অনেক সময় ভালো পরামর্শ নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করে, সেই মানুষগুলোর অবস্থান। তার মানে 18 কোটি মানুষের হয়ে যদি কেউ বলে, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, বিএনপি বলেন বা জামাত বলেন, এটা ঠিক না, সবার প্রতিনিধিত্ব কেউ করে না। কিন্তু এই মুহূর্তে আমরা যদি ধরি যে তাহলে সবচেয়ে বেশি মানুষকে প্রতিনিধিত্ব করছে কারা, তাহলে আওয়ামী লীগ নাই, সবচেয়ে বড় দল বিএনপি। বিএনপির ভালো নির্বাচনের ফলাফল যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে সবচেয়ে বেশি জনগণের প্রতিনিধিত্ব করছে বিএনপি। তো বিএনপির অবস্থানটাকে আপনি মানবেন না, এটাকে আপনি নাই করে দিতে চাইবেন। আওয়ামী লীগ গেছে তো বিএনপিও চলে যাবে, এবং আমরা প্রচলিত রাজনীতি চাই না মানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউকে চাই না, কিন্তু জামাতকে চাই আবার। যাই হোক, ফলে এরকম একটা অবস্থান নেওয়া অবাস্তব। এবং আপনি রাজনীতি বদলাতে চান, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইনি ব্যবস্থা, যা কিছু আছে, সমাজ টমাজ সব কিছু আপনি বদলে ফেলতে চান, তার জন্য তো সবার সমর্থন লাগবে, ঐক্যমত লাগবে। শুধু আপনি চাইলেন, মাঠে নেমে হুমকি দিলেন না, তার জন্য জাতীয় ঐক্যমত দরকার। এবং ঐক্যমতটা কিন্তু সৃষ্টি হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে। এটাকে ধরে রেখে যদি আমরা আগাতে পারতাম, তাহলে অনেক কিছুই আমরা একসাথে করতে পারতাম। কিন্তু আমরা দেখছি যে এক একজন এক এক অবস্থানে আছে। বিএনপির অবস্থান, বৈষম্য বিরোধীদের অবস্থান, জামাতের অবস্থান, বিরোধী আপনার বাম দলগুলোর অবস্থান, বা অন্য আরও যেসব সামাজিক শক্তি আছে তাদের অবস্থান তো একরকম না। যেমন সংস্কারের ব্যাপারে কারো বিরোধ নাই, কিন্তু কতটুকু সংস্কার কে করবে, কতক্ষণ করবে, কিভাবে করবে, আমরা কি আমূল পরিবর্তন করে একদম পুরো বাংলাদেশকে পাল্টে ফেলবো, ইতিহাস বদলে ফেলবো, নাকি যেটুকু আমি অ্যাফোর্ড করতে পারবো, যেটুকু সংস্কার করলে পরে আমি বাস্তবায়ন করতে পারবো এবং প্রচলিত যে ব্যবস্থা তার থেকে আস্তে আস্তে উত্তরণ ঘটাতে পারবো, সেই বাস্তবসম্মত সংস্কারগুলো করা দরকার। শেষ কথা বলি যে এদেরকে বোঝানোর বা এই অবাস্তব বিষয়গুলো তুলে ধরার মানুষ যেমন আমরা দেখি না, বরং কিছু কিছু মানুষ দেখি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যে মানে অবাস্তব কিছু চাওয়া তাদের, যেটি বাস্তবায়ন সম্ভব না এবং সবাই একমত না। অবাস্তব হচ্ছে যে আমি এই সংবিধান পুরো ফেলে দিয়ে নতুন সংবিধান আনবো, আমি এই রাষ্ট্র কাঠামো বাদ দিয়ে নতুন রাষ্ট্র গঠন করব, আমি ইতিহাস মুছে দিয়ে আমার মতো করে ইতিহাস লিখব। এগুলো অবাস্তব না, এগুলো অসম্ভব না, এবং এগুলো করতে হলে সবার সম্মতি লাগবে না। এখন আপনি যখন 53 বছরকে আপনি নাই করে দিতে চান, ওই 53 বছরের মধ্যে আওয়ামী লীগের 16 বছর কেউই চায় না, বঙ্গবন্ধু 3.5 বছর নিয়ে বিতর্ক আছে। কিন্তু এছাড়াও আওয়ামী লীগেরও তো আমরা 96 থেকে 2001 শাসন দেখছি, ওটা নিয়ে কি বিতর্ক আছে? বিএনপির 91 থেকে 96 শাসন দেখেছি, ওটা নিয়ে কি বিতর্ক আছে? জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন এনেছিলেন, ওটা নিয়ে কি বিতর্ক আছে? ফলে সব অর্জনকে আপনি যখন নাই করে দিতে চাইবেন, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের নেতৃত্ব, মুক্তিযুদ্ধে যাদের অবদান, সব কিছুকে যখন আমরা ছোট করে হেয় করে দেখার চেষ্টা করব, ইতিহাসকে অস্বীকার করব, সবকিছুকে আমি ভিত্তি হিসেবে ধরবো 24, এখান থেকে আমার সব দুর্বল হয়ে যাবে, তখন আর ভবিষ্যৎ তো দুর্বল হবেই। এবং জাতীয় ঐক্য, মানুষের যে চাহিদা চাওয়া, এগুলো ক্ষেত্রে অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো জনাব নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আসতে যাচ্ছি। বাংলাদেশের পরিবর্তনটা ভারত সেভাবে মেনে নেয়নি, সেটাই এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। তো এই বিষয়গুলো কি রাজনৈতিক দলগুলোকে একটা দুশ্চিন্তায় ফেলছে? না, এটা একটা মানে দেখেন আপনি, ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং খুব শক্তিশালী রাষ্ট্র, তারা বাংলাদেশকে সবসময় ডমিনেট করতে চায়। এবং ওনারা যেহেতু আওয়ামী লীগের কাছ থেকে অনেক উপকার পেয়েছে, আওয়ামী লীগের কাছে যা যা চেয়েছে সবই পেয়েছে। এবং সাবেক পতিত যে আপনার যে অনির্বাচিত, আমি প্রধানমন্ত্রী বলবো তাকে, অনির্বাচিত তো সাবেক, উনি যেহেতু আপনার মাফিয়া সরকার প্রধান, উনি নিজেই বলেছেন যে আমি যা দিয়েছি ভারতকে সারা জীবন মনে রাখবে। এমনকি তার পররাষ্ট্রমন্ত্রী সেও বলেছেন, মিস্টার মোমেন সাহেব, তিনিও বলেছেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপর একথাও আমরা শুনেছি যে আমরা ওই আওয়ামী লীগকে আমরা ক্ষমতায় দেখতে চাই। অর্থাৎ যেহেতু ভারত আওয়ামী লীগের কাছ থেকে অনেক সুবিধা পেয়েছে, যা যা চেয়েছে সবই পেয়েছে, সুতরাং তাদের মনে খুব ব্যথা, তাদের মনে খুব কষ্ট যে 24 সালের নির্বাচনে 1 বছর না যেতেই তার পতন হয়েছে, এটা ভারত মানতে পারছে না। এবং আবারও তার সেই লেন্দুব দর্জি মার্কা সরকার, এটা ভারত চায়। তার প্রতিবেশী যারা রাষ্ট্রগুলো আছে, আপনার দেখবেন আপনার অন্য যে পাশাপাশি নেপাল বা আদার যে শ্রীলঙ্কা, হ্যাঁ, ভুটান এবং বাংলাদেশ, সবসময় সে একটা মানে বড় ভাই সুলভ আচরণ এবং ডমিনেটিং টেন্ডেন্সি থাকে এবং শোষণ করতে চায়।
তো এটা ন্যাচারালি আমাদের বাংলাদেশি পিপল সবাই এগুলো জানে। ফলে এটা নিয়ে উনি এখন বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে, তাকে নিয়ে তাকে আবার পুনরায় ক্ষমতায় বসাবার জন্য অপচেষ্টা চালাতে পারে। তো সেই ধরনের আশঙ্কা তো আমরা করি। এই জন্য আমরা চাচ্ছি যে এই সরকার খুব শক্তিশালীভাবে অগ্রসর হোক, আমরা সহযোগিতা করতে চাই, আমরা বারবার বলতে চাই এবং সবাই আমরা তাকে এই সরকারকে সহযোগিতা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে। আমাদের সকলের মনের ইচ্ছা, আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এই সরকারের কাছে। সরকারের প্রত্যাশাটা হলো আমাদের যে আপনার একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠা হয় তখন আপনার সরকার শক্তিশালী হয়। এই জায়গায় একটা কোড যদি আমি আপনাকে শোনাই একটুখানি, যে অন্তর্বর্তীকালীন সরকার যে ছাত্র উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি গত 14 নভেম্বর বলেছেন যে এই সরকার কেয়ারটেকার সরকার নয়, শুধু নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন রয়েছে এবং সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। এই যে সরকারের কাজ শুধু নির্বাচন দেয়া নয়, এটার সাথে আপনি কতটা একমত? না, সরকারের কাজ শুধু নির্বাচন দেওয়া নয়, সংস্কার কিছু করবে তারা। সংস্কার যদি কিছু করে সেখান থেকে আমাদের আপত্তি নাই। তবে সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক যারা স্টেক হোল্ডার আছে, বিভিন্ন রাজনৈতিক দল যারা আন্দোলনরত ছিল, ছাত্রদের সাথেও বসবে, আমাদের সাথেও বসবে, সকল রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে কোনটা সংস্কার করা যাবে। এমন একটা সংস্কার যদি আপনি করতে যান, বড় একটা কাজে হাত দেন, মনে করেন সংবিধানের ব্যাপারে সাপোজ, আপনি যদি সেটা যেই সরকার ক্ষমতায় আসবে, হ্যাঁ, যদি আল্লাহর রহমতে আমরা আসি, আমাদের যদি সেটা আমাদের পছন্দ না হয়, আমরা যদি নাকচ করে দিই, তো সুতরাং আপনি যারা স্টেক হোল্ডার রয়েছে, একটা জিনিসটা টেকসই যাতে হয়। আপনি একটা জিনিস করবেন, যে জিনিসটা যেটা যাতে সাস্টেইন করে, সেটা যাতে কন্টিনিউ করে, আর ওটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে লাভ হলো কি? সুতরাং মন গড়া কিছু তো করা যাবে না। ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে আসতে চাচ্ছি, উপদেষ্টা নিয়োগ নিয়ে যে ছাত্র জনতার সাথে বা ছাত্র নেতাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মতের অনৈক্য রয়েছে বা দূরত্ব রয়েছে, সেটা তো এখন লুকোনো কিছু না, সবাই দেখতে পাচ্ছেন। এছাড়া রাজনৈতিক দল, যদি আমি বিএনপির কথাই বলি, তাদের সাথেও আসলে ছাত্র নেতাদের কথা বিপরীতমুখী বলা যায়। এই যে অনৈক্য, সেটা কি যে পতিত সরকার রয়েছে বা আওয়ামী লীগ রয়েছে, তাদেরকে আসলে মাঠে নামার সুযোগ করে দিবে কিনা? ইতিমধ্যেই কিন্তু আমরা নানা ধরনের, তারা অনলাইন যোদ্ধা হিসেবে নানা ধরনের কাজ করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। সো এই সুযোগটা কি আমাদের এই অনৈক্যই তৈরি করছে কিনা, কি মনে করেন? আমি মনে করি না। আপনি যেটাকে অনৈক্য বলছেন, আমি এটাকে ঠিক অনৈক্য না, আমি এটাকে মতবিরোধ বলতে পারি। মতবিরোধ থাকবেই, দ্বিমত থাকবেই, এটাই স্বাভাবিক। ফলে যেই বিষয়গুলোতে তাদের মধ্যে মতবিরোধ বা মতভেদ তৈরি হচ্ছে, পার্থক্য তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো ব্যাপারে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা একটা নতুন অবস্থান নিচ্ছেন। যেমন ধরেন সংস্কার এবং নির্বাচন, সংস্কার কতদিন, নির্বাচন কবে, এটা নিয়ে কিন্তু অনেক অনৈক্য বা মতবিরোধ আছে, এখনও আছে। কিন্তু প্রধান উপদেষ্টা, যিনি সরকার প্রধান, তিনি সবশেষ এই সাম্প্রতিককালে উনি অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন। আমি ডেইলি স্টারে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করেছেন যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে এটা নিয়ে আলোচনা করবেন। রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ বলতে এখন সংখ্যার দিক থেকে যদি বলেন, 10টা দল মিলিয়ে তো একটা দলের সমান হয় না, এরকম মতো দল আছে। তো ফলে মানে মোটা দাগে যদি সবাই একমত হয় যে এতটুকু সংস্কার করে আপনারা যান, তারপরে নির্বাচন দেন, উনি সেটা করবেন। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে কোনো সংস্কার দরকার নাই, এখনই নির্বাচন দেন, তাহলে উনি এখনই নির্বাচন দেবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাস্তবসম্মত। কারণ রাজনৈতিক দলগুলো মানে দেশ পরিচালনা করবে, তারাই জনগণকে প্রতিনিধিত্ব করবে, তারাই নির্বাচনে দাঁড়াবে, তারাই গণতন্ত্রকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ওই ঐক্যমত হয় যে আমরা সংস্কার এটুকু চাই বা এতটুকু চাই অথবা চাই না, এটা কিভাবে সম্ভব? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ। এখন ধরেন 10টা সংস্কার কমিশনের কথার কথা যে 50টা আপনার প্রস্তাব দিয়েছে। এখন দলগুলোর সাথে আলোচনা করার পরে যদি বেশিরভাগ দল বলে যে 50টার মধ্যে আপনারা 20টা করে যান, আর বাকি 30টা নির্বাচিত সরকার এসে করবে, হয়ে গেল। আর যদি বলে যে না, আপনারা 10টা করেই চলে যান, তারপরে আমরা এসে বাকিগুলো করবো, এটাই তো প্রধান উপদেষ্টা বলেছেন। তারা যেখানে একমত হবে উনারা সেটাই করবেন। যদি বলে সংস্কার দরকার নাই, এখনই নির্বাচন দেন, আমরা নির্বাচন দিয়ে দিব, এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে, নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে। তার মানে প্রধান উপদেষ্টার সবশেষ বক্তব্যটা আমার কাছে খুবই বাস্তবসম্মত মনে হয়, এবং এটাই হওয়া উচিত। এখন এর সাথে দ্বিমত অনেকে করবে, বৈষম্য বিরোধীরা করবে, অন্য দল করবে, নাগরিক সমাজের অনেকে করতে পারে। কিন্তু আবারও বলছি যে আপনি বেশিরভাগ মানুষের মতকে যদি গুরুত্ব দেন,
গণতন্ত্রে সেটাই হয়। তো বেশিরভাগ মানুষের মত, আপনি তাহলে কি সংস্কার নিয়ে বা নির্বাচন নিয়ে গণভোট করবেন, সেটা এই মুহূর্তে করার বাস্তবতা আছে বলে মনে করি না। বিভিন্ন জনমত জরিপ আমরা দেখি, সেগুলো খুবই মানে সামান্য জনগণের মতের প্রতিফলন, কিন্তু একটা নমুনা বোঝা যায়। বিভিন্ন গণমাধ্যম জনমত জরিপ করে, অনলাইনে আমরা অনেকের মতামত দেখি, সামাজিক মাধ্যমে দেখি, গণমাধ্যমে দেখি। তাতে করে মনে হয় যে সংস্কার সবাই চায়, কিন্তু সেটা বহুদিন ধরে একদম ব্যাপক মাত্রার, তাতে করে অনেক দিন পর্যন্ত আমাদেরকে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকতে হবে। আমরা গণতন্ত্র, জনগণের নির্বাচিত প্রতিনিধি এবং গণতন্ত্র সঠিকভাবে চর্চা করলে যে সুফলগুলো পাওয়া যায় সেগুলো থেকে বঞ্চিত হব। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি এটা যত দীর্ঘায়িত করবেন, আজকে আপনার যেটা আলোচ্য বিষয় রাজনীতিতে ষড়যন্ত্র, আপনি এই অবস্থা যত দীর্ঘায়িত করবেন, ততই মতানৈক্য, মতভেদ, বিরোধ বাড়বে এবং তার সুযোগ যে কেউ নিতে পারে। শুধু পতিত আওয়ামী লীগ কেন, দেশি বিদেশি বহু পক্ষ আছে না এই সুযোগ নেওয়ার, তারাও নিতে পারে সেই সুযোগ। সেটা হচ্ছে যে এই যে অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে মাঠে নামতে পারে, এই সংখ্যাটা তো আসলে রয়ে গেছে। এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আপনারা আসলে কি বলছেন? কারণ ছাত্ররা বলেছে যে বিচারের আগে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, বিএনপি আসলে কি বলছে? না, বিচার তো হওয়া উচিতই। বিচারের ব্যাপারে কিন্তু আমরা খুবই সিরিয়াস, কারণ যে ঘটনা ঘটেছে লাস্ট 17 ইয়ার্স, আপনার আয়নাঘর, তারপরে গুম খুন, আমাদের যেভাবে নেতানেত্রীদেরকে যে অপমান করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা, অনেক কিছু। তারপরে হেফাজতের 5ই মে যে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তারপরে জামাতের উপরে নির্যাতন হয়েছে, সর্বশেষ জুলাই আগস্টে যে ছাত্রদের উপরে যেভাবে নির্যাতন করছে, এটা তো ডাইরেক্ট হাইকমান্ড থেকে নির্দেশ। এটা তো আপনার ডকুমেন্টারি সব কিছু আছে। এটা অবশ্য কমিশন গঠন করা হয়েছে, তারা অবশ্য বিভিন্ন রকমের তদন্ত করছে, যে আইটি স্পেশালিস্ট, তারা একটা টিম কাজ করতেছে। আমরা যতটুকু জানি যে অর্ডারগুলো কি, এভাবে মারো, এভাবে গুলি করো, সব কিছু বেরোয় যাবে। তো এই জিনিসগুলোর তো বিচার হওয়া উচিত কঠিনভাবে। এই বিচারগুলো আমরা অবশ্যই চাই, দ্রুত এই বিচার কার্য শুরু হোক। বিচার কার্য শুরু হোক, এই প্রক্রিয়াটা শুরু হোক, আমরা এটা চাই। পরবর্তী নির্বাচিত সরকারও এই বিচারের কাজ কন্টিনিউ করবে। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। না, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আসলে আপনাদের দলের অবস্থানটা কি? যদি বিচার শেষ হওয়ার আগেই নির্বাচন দিয়ে দেওয়া হয়, তাহলে কি তারা অংশগ্রহণ করতে পারবে? আপনাদের মতামত। আওয়ামী লীগের নির্বাচন করার তো অ্যাকচুয়ালি আপনার যে পজিশন, আমি ব্যক্তিগতভাবে বলবো তো তাদের তো নির্বাচন করার কোনো নৈতিক সাহস, অধিকার নাই। এমনভাবে তারা আপনার পরিবেশ, তারা কি করবে? তারা আপনার যে অপকর্ম করেছে, এটার জন্য তো তাদের শাস্তি পেতে হবে। তখন যখন নিয়ম অনুযায়ী শাস্তি হবে, এটা দেশের প্রচলিত আইন অনুযায়ী তো শাস্তি হয়ে যাবে। তো অটোমেটিক্যালি যে পার্টির প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা সভানেত্রী এবং সাধারণ সম্পাদক, তারা যখন দিক নির্দেশনা দিবে একটা পলিটিক্যাল পার্টির খুন করার জন্য, গুলি চালাবার জন্য, তখন তো অটোমেটিক্যালি সেই পার্টি দায় নিতে হবে। তখন এই বিচারটা হলে পরে তখন অটোমেটিক্যালি তো সেই পার্টি আপনার হবে। কিন্তু আমরা এই কথাটা বলতে চাই না, যেহেতু আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আপনি জানেন যে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে, এই জন্য তারা স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসাবে আবির্ভূত হয়েছে বাংলাদেশে। আপনি দেখেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা কিন্তু সকল দল, সকল রাজনৈতিক দল, বাক ব্যক্তির স্বাধীনতায় বিশ্বাস করি। আমরাই ফিরিয়ে দিয়েছিলাম। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, এবং সেজন্য আমরা কোনো রাজনৈতিক দলকে আমরা নিজস্ব ওইভাবে নিষিদ্ধ করার কথা বলছি না। এটা আমাদের একটা, আপনি বলতে পারেন এটা আমাদের একটা কৌশল, যে আমরা দায় নিতে চাই না। কিন্তু দেশের প্রচলিত আইন অনুযায়ী যদি বাদ হয়ে যায়, বাদ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, একদম পরিষ্কার। আমরা নাজমুল আশরাফ আপনাকে দিয়ে শেষ করবো। আসলে এই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জায়গাটাতেই আসতে চাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কি আওয়ামী লীগ তাদের রাজনৈতিক তৎপরতা
যদি করতে চায় সেই করার অধিকারটি তাদের আছে কিনা, বা যদি নির্বাচন এখন হয় তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? দেখেন, যারা আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাদের ক্ষোভের জায়গাটা, তাদের সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি। তারা রাগের মাথায়, ক্ষোভের মাথায় অনেক কিছু বলতে পারে। এমনকি যে নির্মমতা চলেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের সময়, ফলে এই নির্মমতা, নিষ্ঠুরতা আমরা প্রতিনিয়ত দেখছি, মনে রাখছি, আলোচনা হচ্ছে, ভুক্তভোগীদের নিয়ে আমরা খবর দেখছি। ফলে ওই ক্ষোভ, রাগ থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির অবস্থান কিন্তু স্পষ্ট। মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন দুজনে যা বলেছেন সেটি হচ্ছে যে জনগণ নির্ধারণ করবে তারা রাজনীতি করতে পারবে কি করবে না। ওনারা একটি দল হয়ে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনের যদি অংশগ্রহণ করবে, হ্যাঁ, এবং প্রধান উপদেষ্টা কিন্তু তাই বলেছেন। প্রধান উপদেষ্টা সবশেষ সাক্ষাৎকার এই গত কিছুদিনের মধ্যে টাইম ম্যাগাজিনে, সেখানেও কিন্তু তিনি বলেছেন। তার মানে হচ্ছে যে একটি দলের রাজনীতি নিষিদ্ধের পক্ষে কোনো দায়িত্বশীল বক্তব্য আমরা শুনছি না। যারা খুব উত্তেজিত মাঠে ময়দানে আছেন তারা বলেন, বা ছোটোখাটো কিছু দল যাদের জনপ্রিয়তা এখনও প্রমাণিত না তারা হয়তো বলেন। কোনো দলকে, কোনো আদর্শকে, কোনো রাজনীতিকে নিষিদ্ধ করে যে সমাধান হয় না, এর প্রমাণ তো বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে আছে। ফলে যারা অপরাধ করেছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বিচারের মাধ্যমে। কিন্তু দল বা দলের রাজনীতি নিষিদ্ধ করা এটা সমাধান না। তবে আবারও বলছি, সবাই যেটা বলছে, এদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এখন যাদের বিচার করবেন তারা রাজনীতিতে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু যাদের বিচার হবে না বা যারা দোষী না, যারা অন্যায় করে নাই, নিরীহ লক্ষ লক্ষ মানুষ আছে এই দলে, তারা তো নির্বাচন করতে অসুবিধা নেই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য, অনেক কৃতজ্ঞতা। নিশ্চয়ই আবার আপনাদের পাবো, আবার কথা বলবো আমরা নানা ইস্যুতে। প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। রাজনৈতিক দলগুলোর বাইরে বুদ্ধিজীবীদের কারো কারো মুখে এখন শোনা যাচ্ছে যে ছাত্র জনতার এই অভ্যুত্থান আসলে ব্যর্থ হয়েছে, তবে তারা হাল ছাড়তে চাইছেন না, নতুন করে কিছু করার আশায় নানা ফর্মুলা নিয়ে হাজির হচ্ছেন। কিন্তু আলটিমেটলি আসলে দেশের জন্য যা কল্যাণ বয়ে আনবে তাই হোক সকলের মতামতের ভিত্তিতে, সেটি আমাদের সকলের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি দর্শক। আবার দেখা হবে, আবার কথা হবে।